আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা কেন, এরপর কি ঘটতে পারে? ইরানে বাংকার বাস্টার বোমা হামলার পর বছরও ঘোরেনি। নববর্ষের প্রথম প্রহরে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। ইরানের নতুন হামলায় ইসরায়েলে নিহত ৮। তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বা অবস্থান ঘিরে বিশ্বজুড়ে যে জল্পনা তৈরি হয়েছে তা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলায় ট্রাম্পের কথিত হামলা বা হস্তক্ষেপের বিষয়টি কেন আবার সামনে এলো তা বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনা প্রবাহ এবং ভূ রাজনীতির দিকে তাকাতে হবে। কারণ ভেনেজুয়েলা শুধুমাত্র একটি ল্যাটিন আমেরিকার দেশ নয়, বরং বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডারের মালিক হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং বিশ্লেষকরা দাবি করছেন যে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সাথে ওয়াশিংটনের সম্পর্ক এবং ট্রাম্পের পূর্ববর্তী প্রশাসনের কঠোর নীতিগুলো পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠছে, বিশেষ করে যখন রাজনৈতিক পট পরিবর্তনের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি ভেনেজুয়েলার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা। আর এখন নতুন করে হামলার জল্পনা বা সামরিক হস্তক্ষেপের আলোচনা সেই পুরনো ক্ষতকেই আবার উস্কে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতির পেছনে মূল কারণ হতে পারে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে রাশিয়া এবং চীনের উপস্থিতিও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি উদ্বেগের কারণ। যদি সত্যিই কোনো ধরনের সামরিক বা কৌশলগত হামলা বা কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তবে এর ফলাফল কী হতে পারে তা নিয়ে শঙ্কিত পুরো বিশ্ব। কারণ এটি শুধুমাত্র ভেনেজুয়েলার অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকবে না, বরং ল্যাটিন আমেরিকায় একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দিতে পারে, যা শরণার্থীর স্রোত বাড়িয়ে দেবে এবং তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। অন্যদিকে ভেনেজুয়েলার সরকার বারবার অভিযোগ করে আসছে যে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য বিদেশি শক্তিগুলো ষড়যন্ত্র করছে, এবং ট্রাম্পের নাম জড়ালে সেই অভিযোগ আরও জোরালো হয়, যা তাদের অভ্যন্তরীণ সমর্থন আদায়েও সাহায্য করতে পারে। দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি আমরা আরেকটি ছায়াযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র? আপনারা কি মনে করেন, তেলের রাজনীতিই কি এখানে মূল ফ্যাক্টর? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি সামরিক হামলার সম্ভাবনা কম হলেও সাইবার অ্যাটাক, অভ্যন্তরীণ বিরোধীদের উস্কানি দেওয়া কিংবা গোপন অভিযানের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা হয়তো চলতে পারে, যা ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। ইরানে বাংকার বাস্টার বোমা হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই একই আতঙ্কের পুনরাবৃত্তি এবং সামরিক সক্ষমতার প্রদর্শনী মধ্যপ্রাচ্যের আকাশকে মেঘাচ্ছন্ন করে রেখেছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক যুদ্ধক্ষেত্রে মাটির গভীরে সুরক্ষাও আর নিরাপদ নয়। বছরও ঘোরেনি সেই ভয়াবহ স্মৃতির, যখন শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের মাটির অনেক গভীরে থাকা সুরক্ষিত স্থাপনায় আঘাত হানা হয়েছিল। আর সেই ঘটনার পর সামরিক বিশ্লেষকরা ধারণা করেছিলেন যে হয়তো কিছুটা সময়ের জন্য পরিস্থিতি শান্ত থাকবে, কিন্তু বাস্তবতা হলো উত্তেজনা কমেনি, বরং তা জ্যামিতিক হারে বেড়েছে। বাংকার বাস্টার বোমাগুলো সাধারণ বোমার চেয়ে সম্পূর্ণ আলাদা প্রযুক্তিতে তৈরি, যা প্রথমে মাটির বা কংক্রিটের বেশ কয়েক স্তরের গভীরে প্রবেশ করে এবং এরপর বিস্ফোরিত হয়। ফলে মাটির নিচে থাকা মিসাইল ডিপো, গবেষণাগার বা কমান্ড সেন্টারগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। গত বছরের সেই হামলার পর ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিল এবং মাটির আরও গভীরে স্থাপনা তৈরির কাজ শুরু করেছিল। কিন্তু এখন নতুন করে এই ধরনের হামলার আশঙ্কা বা আলোচনা প্রমাণ করে যে প্রতিপক্ষ দেশগুলোর গোয়েন্দা নজরদারি কতটা গভীর এবং তাদের কাছে থাকা প্রযুক্তির নিখুঁততা কতটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এই ধরনের হামলার কৌশলগত উদ্দেশ্য হল প্রতিপক্ষের পাল্টা আঘাত করার ক্ষমতাকে অঙ্কুরেই বিনাশ করা, কিন্তু এর ফলে যে চেইন রিয়াকশন বা পাল্টাপাল্টি হামলার ঝুঁকি তৈরি হয় তা পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করা সাধারণ বিমান হামলার মাধ্যমে সম্ভব নয় বলেই এই বিশেষায়িত বোমার ব্যবহার নিয়ে এত আলোচনা। আর যখনই এই ধরনের ভারী অস্ত্র ব্যবহারের কথা ওঠে, তখন বুঝতে হবে সংঘাতের মাত্রা আর সাধারণ পর্যায়ে নেই।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বড় ধরনের হুমকির মুখে পড়েছে, কারণ একটি বাংকার বাস্টার হামলা শুধুমাত্র একটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে না, বরং এটি মাটির নিচে টেকটনিক প্লেটে কম্পন সৃষ্টি করা থেকে শুরু করে পরিবেশগত বিপর্যয়ও ডেকে আনতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত ফলো করেন তারা জানেন আমরা প্রযুক্তির এই ধ্বংসাত্মক দিকগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, কিন্তু এবারের পরিস্থিতি যেন সব সীমা ছাড়িয়ে যাওয়ার উপক্রম। এমন অবস্থায় কূটনৈতিক সমাধান আদৌ সম্ভব কিনা, নাকি আমরা অস্ত্র প্রতিযোগিতার এক অন্তহীন চক্রে আটকে যাচ্ছি, সেটাই এখন বড় প্রশ্ন। নতুন বছরের বা নববর্ষের প্রথম প্রহরে যখন সারা বিশ্ব উৎসবের আমেজে মেতেছিল, আতশবাজির আলোয় আকাশ আলোকিত হচ্ছিল, ঠিক সেই সময়ই ইউক্রেনের আকাশে দেখা গেল মৃত্যুর দূত হিসেবে পরিচিত রাশিয়ার ড্রোনগুলোর ভয়াবহ মহড়া। বছরের প্রথম প্রহরেই ইউক্রেনে রাশিয়ার এই ভয়াবহ ড্রোন হামলা প্রমাণ করে যে যুদ্ধের ময়দানে কোনো উৎসব, কোনো মানবিক বিরতি বা দিনক্ষণের বালাই নেই, বরং ছুটির দিনগুলোকে প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে ফেলার মোক্ষম সময় হিসেবে বেছে নেওয়া হয়। কিয়েভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলোতে যখন মানুষ নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত, ঠিক তখনই সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে বাতাস, আর একের পর এক কামিকাজে ড্রোন আছড়ে পড়তে থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোর ওপর। এই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত কম উচ্চতায় ওড়ে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা অনেকগুলো ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু ধ্বংসাবশেষের কারণে বা লক্ষ্যভ্রষ্ট ড্রোনের আঘাতে অনেক বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন নববর্ষের রাতে এই হামলার পেছনে রাশিয়ার একটি মনস্তাত্ত্বিক উদ্দেশ্য ছিল, তা হল ইউক্রেনীয়দের বুঝিয়ে দেওয়া যে নতুন বছরেও তাদের জন্য স্বস্তি নেই এবং যুদ্ধের ভয়াবহতা তাদের নিত্যসঙ্গী হয়েই থাকবে। এছাড়া শীতকালে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধের একটি পুরনো কৌশল, যাতে প্রচণ্ড ঠান্ডায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে একদিকে যখন অন্য দেশে আতশবাজি ফুটছে, অন্যদিকে কিয়েভের আকাশে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং ড্রোনের সংঘর্ষে আগুনের ফুলকি ছড়ছে। এই বৈপরীত্যই বর্তমান বিশ্বের নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরে। এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও একটি কড়া বার্তা পাঠিয়েছে যে কূটনৈতিক আলোচনার দরজা আপাতত বন্ধ এবং রাশিয়া তাদের সামরিক লক্ষ্য অর্জনে কোনো ছাড় দিতে নারাজ। এই পরিস্থিতিতে ইউক্রেনের সাধারণ মানুষের টিকে থাকার লড়াই এবং তাদের ঘুরে দাঁড়ানোর মানসিকতা বিশ্ববাসীতে অবাক করলেও প্রশ্ন থেকে যায়, এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়? আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে প্রশ্ন, যুদ্ধের এই কৌশল কি আদৌ কোনো সমাধান আনতে পারে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ইরানের নতুন করে চালানো হামলায় ইসরায়েলে ৮ জন নিহতের খবরটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিয়েছে এবং এটি প্রমাণ করছে যে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ এখন আর ছায়ার আড়ালে নেই, বরং তা সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত হানা এবং তাতে প্রাণহানির ঘটনা বিরল, কারণ তাদের আয়রন ডোম এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত। কিন্তু এই ঘটনায় বোঝা যাচ্ছে যে ইরান হয়তো তাদের মিসাইল বা ড্রোন প্রযুক্তিতে এমন কিছু পরিবর্তন এনেছে যা এই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে, অথবা হামলার ব্যাপকতা এতটাই বেশি ছিল যে সব আটকে দেওয়া সম্ভব হয়নি। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক নাকি সামরিক সদস্য রয়েছেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ৮ জনের মৃত্যু ইসরায়েলে বড় ধরনের জনরোষ এবং সরকারের উপর পাল্টা কঠোর জবাব দেওয়ার চাপ সৃষ্টি করবে। এই হামলার প্রেক্ষাপট হিসেবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহকে দায়ী করা হচ্ছে, যেখানে একে অপরের স্থাপনায় হামলার পাল্টাপাল্টি অভিযোগ ছিল, কিন্তু এবারের ঘটনাটি রেড লাইন অতিক্রম করার মতো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই ৮ জন নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল হয়তো ইরানের অভ্যন্তরে বড় কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে হামলা চালাবে, যা পুরো অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে হামলার পর সাইরেনের শব্দ, মানুষের ছোটাছুটি এবং ধ্বংসস্তূপের চিত্র, যা যুদ্ধের ভয়াবহতাকে আমাদের চোখের সামনে নিয়ে আসে। এই সংঘাত শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব তেল বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক মিত্র দেশগুলোর ওপরও পড়বে। এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং পরাশক্তিগুলো সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে। দর্শকরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে হামলার ধরন এবং তীব্রতা দুটোই বেড়েছে। এই ধরনের হামলা পাল্টা হামলার চক্রে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
আমাদের চ্যানেলে আমরা সবসময় শান্তির পক্ষে কথা বলি, কিন্তু নিউজ কাভার করতে গিয়ে এমন সব তথ্য দিতে হয় যা সত্যিই বেদনাদায়ক। এই উত্তেজনা কি এখানেই থামবে, নাকি এটি আরও বড় কোনো সংঘাতের সূচনা মাত্র, সেটাই এখন দেখার বিষয়। বচে চাঞ্চল্যকর এবং ব্রেকিং নিউজটি হল তেহরানের একেবারে হৃৎপিণ্ডে অবস্থিত কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার যে দাবি ইসরায়েল করেছে তা যদি সত্য হয়, তবে এটি হবে গোয়েন্দা নজরদারি এবং সামরিক অপারেশনের ইতিহাসে অন্যতম বড় একটি ঘটনা। কুদস ফোর্স হল ইরানের রিভলিউশনারি গার্ড কোরের একটি এলিট শাখা, যারা দেশের বাইরে বিভিন্ন অপারেশন পরিচালনা করে এবং তাদের সদর দপ্তরকে মনে করা হয় ইরানের অন্যতম সুরক্ষিত স্থান। এমন একটি হাই সিকিউরিটি জোনে ঢুকে বা আকাশপথে হামলা চালানো সাধারণ কোনো বিষয় নয়। এটি প্রমাণ করে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেটওয়ার্ক ইরানের অভ্যন্তরে কতটা গভীরে প্রবেশ করেছে। ইসরায়েল দাবি করছে যে তারা একটি নিখুঁত অপারেশনের মাধ্যমে এই সদর দপ্তরে আঘাত এনেছে, যা ইরানের সামরিক কমান্ড চেইনের জন্য একটি বড় ধাক্কা। যদিও ইরান সরকার এখনও এই হামলার পূর্ণাঙ্গ স্বীকারোক্তি বা ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি, তবে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে স্যাটেলাইট ইমেজ এবং স্থানীয় সূত্রের বরাতে ধোঁয়ার কুণ্ডলী ও বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া যাচ্ছে। এই হামলার তাৎপর্য অপরিসীম, কারণ তেহরানের ভেতরে এমন হামলা ইরানের সার্বভৌমত্ব এবং তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন। বিশ্লেষকরা মনে করছেন এই হামলাটি ছিল একটি বার্তা যে ইরানের কোনো স্থানই আর ইসরায়েলের নাগালের বাইরে নয়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ ছেড়ে তারা সরাসরি সম্মুখ সমরে জড়িয়ে পড়তে পারে। কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা মানে হল ইরানের স্ট্র্যাটেজিক নার্ভ সেন্টারে আঘাত করা। এই ঘটনার পর তেহরানের রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। এই ধরনের হাই প্রোফাইল হামলার পর সাধারণত বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাই আগামী দিনগুলো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনাটি কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। আমরা এই খবরের পরবর্তী আপডেটের দিকে নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব।